ভারতীয় সময় সন্ধ্যে 6:30। আমি সেই সময়ের আবিষ্কার যখন শব্দ তরঙ্গে সওয়ার হওয়া শেখেনি, কিন্তু বেতার হয়েও আমি চোখের পলকে সহস্র মানুষের মধ্যে যোগাযোগের তার জুড়ে দিতাম। প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি দেশ, প্রত্যেক সভ্যতারই একটি দিশার প্রয়োজন হয়, এবং সেই সভ্যতা যদি পরাধীনতার শৃঙ্খল মুক্ত হওয়ার সংগ্রামে ব্রতী হয় এবং সেই সময় নিজেদের কথা পৌঁছে দেবার কোনো সহজলভ্য মাধ্যমকে পাশে পাওয়া যায়, মানুষকে জোটবদ্ধ করার উপায় পাওয়া যায়, তাহলে সংগ্রামে গতি আসে। সেই সময় আমি এই কাজটাই করছিলাম। আমি সুভাষ বলছি। আরে, এ তো সুভাষচন্দ্র বসু। কোত্থেকে বলছেন? নেতাজি রেডিওতে বলছেন। কোথায় আছেন উনি? দেশ থেকে অনেক দূরে, কে জানে কোথায় আছেন। উনি বলছেনটা কি? আজ আমরা এবং আমাদের মাতৃভূমি বিশ্ব ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আজ আমি সমস্ত স্বাধীনতাকামী ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ততক্ষণ অবধি আপনারা লড়াই করুন যতক্ষণ না আমাদের মাতৃভূমি স্বাধীন হয়। জয় হিন্দ। 1939 বিশ্ব ইতিহাসে এমন এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনার সাল, যে যুদ্ধ বিনাশের নতুন পরিভাষা করে দিল। পরাধীন ভারতবাসী স্বাধীনতার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। ভাইসরয় ফরমান দিলেন, বিশ্বযুদ্ধ চলা অবধি ভারতীয়রা যেন নিজেদের স্বাধীনতা নিয়ে কথা না বলে। ফরমানের বিরোধিতায় ভারতের পরগনা পরগনায় কংগ্রেস সরকার ইস্তফা দেওয়া শুরু করে। সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছাড়ার পর নিজের সংগঠনকে মজবুত করার কাজে ব্যস্ত ছিলেন। তার মত ছিল ভিন্ন। স্বাধীনতা অর্জনের জন্য এখন কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। অহিংসা খুবই পবিত্র নীতি, কার্যকরীও বটে, কিন্তু যখন তাতে কাজ হয় না তখন অন্য রাস্তা খুঁজতেই হয়। ভারতের জন্য এ এক সুবর্ণ সুযোগ। ব্রিটিশ শাসনের সাথে আর কোনো সমঝোতা নয়। অল পাওয়ার টু ইন্ডিয়ান পিপল। সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করে আবার জেলে বন্দী করা। সুভাষের পক্ষে লড়াই করা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। ব্রিটিশ সরকার কখনো তাকে জেলে পাঠাতো, কখনো বিদেশে নির্বাসিত করত, কখনো বা নজর বন্দী করত। মাতৃভূমির মুক্তিই ছিল সুভাষের একমাত্র লক্ষ্য। তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে গতি আনা যায়। এটাই সঠিক সময়। রাষ্ট্রের লড়াই আমায় এইবার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করে লড়তে হবে। যেভাবেই হোক আমায় জেল থেকে বেরোতেই হবে। হ্যাঁ, আমি আমরণ অনশন করব। জেলের বাইরে আসতে অহিংসার এই অস্ত্রটি খুবই কাজে লাগলো। তিনি মুক্তি পেলেন বটে, কিন্তু বাড়িতে নজরবন্দী। ইউরোপে বিপুল সংখ্যায় যুদ্ধবন্দীরা শরণার্থী হয়ে রয়েছেন। কোনোভাবে তাদের একত্রিত করতে পারলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক বিপুল শক্তি নিয়ে ঝাঁপ দেওয়া যেতে পারে। 1941-এর 17ই জানুয়ারি অবজ্ঞা কার্যকর হতে পারে না। গান্ধীজির সবিনয় অবজ্ঞা কর্মসূচি মেনে নেওয়া, কিন্তু মতবিরোধ তৈরি হয়ে গেল। সুভাষ আবার গ্রেপ্তার হলেন। 1 বছর পর ছাড়া পেলেও আবার জেলে পাঠানো হল। মধ্যপ্রদেশের সিওনি জেলে থাকাকালীন শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে ভিয়েনা পাঠিয়ে দেওয়া হল। সুভাষের মুক্তি ইংরেজ সরকারের জন্য বিপদ ডেকে আনতে পারত। 1938 সালে ইংল্যান্ডে থাকাকালীন জানা গেল কংগ্রেসের অধ্যক্ষ মনোনীত হয়েছেন তিনি। নতুন স্বপ্ন এবং উদ্যম নিয়ে গুজরাটের হরিপুরা কংগ্রেস অধিবেশনে পৌঁছে তিনি ঘোষণা করলেন, বন্ধুগণ, পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই যা আজ ভারতকে স্বাধীন হওয়া থেকে আটকায়, এবং আগামী দিনে আমরা তা প্রমাণ করে ছাড়ব। সুভাষ নতুন ভাবনা এবং নবীন উদ্যমের নেতা ছিলেন। তার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন।
স্বাধীন ভারতের আর্থিক প্রগতি কিভাবে হবে, ভারত কিভাবে পৃথিবীর উন্নত দেশগুলির সমকক্ষ হয়ে মাথা তুলে দাঁড়াবে, নিজেরই দলের মধ্যে তাকে সন্দেহের চোখে দেখা হচ্ছিল। তার জেরে দ্বিতীয় দফায় সুভাষ আবার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলে কার্যনির্বাহী সমিতির অধিকাংশ সদস্যরা ইস্তফা দিলেন। গান্ধীজি তার সমর্থিত প্রার্থী পট্টবী সীতারামাইয়ার হারকে নিজের হার করে দিলেন। গান্ধী এবং সুভাষের মধ্যে দূরত্ব প্রাকারের আকার ধারণ করেছিল। সুভাষ গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু প্রাকার বোঝানো গেল না। মধ্যপ্রদেশের ত্রিপুরীতে অসুস্থ অবস্থাতেও যেতে হল। পারস্পরিক দ্বন্দ্ব এবং দমবন্ধ পরিবেশ। সুভাষ 1939 এপ্রিলে কলকাতা বৈঠকে ইস্তফা দিয়ে দিলেন। বাঙালির ভাষা, বাঙালির গান, বাঙালির ভাষা সত্য হোক, সত্য হোক, সত্য হোক। হে ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান। সংগ্রামে বিশ্বের অন্যান্য দেশ আজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সিঙ্গাপুর জাপানের দখলে ছিল। নেতাজি যুদ্ধ চলাকালীন মাসাধিক দীর্ঘ যাত্রা করে সমুদ্র পথে ডুবোজাহাজে জাপান পৌঁছলেন। প্রথম সাক্ষাতে জাপানের প্রধানমন্ত্রী তোজো নিঃশর্ত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সুভাষের আজাদ হিন্দ ফৌজের সেনানীরা শিখর সমান উচ্চ শিরে নেতাজির এক আদেশে মাতৃভূমির জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। হাতিয়ারের শক্তিতে এবং রক্তের বিনিময়ে তোমাদের দেশের জন্য স্বাধীনতা অর্জন করতে হবে। স্বাধীন ভারতে তোমাদেরই গড়তে হবে স্থায়ী সৈন্যবাহিনী, যারা এমন মজবুত সুরক্ষা বলয়ে ভারতকে ঘিরে রাখবে, যাতে আর কোনোদিন ভারতের পায়ে কেউ পরাধীনতার বেড়ি না পরাতে পারে। আমার বীর সৈনিকেরা, তোমাদের একমাত্র মন্ত্র হওয়া উচিত, দিল্লি চলো। আজাদ হিন্দ ফৌজ তখন অসংখ্য। দেশের জনসংখ্যার অর্ধেকের অংশগ্রহণ ছাড়া সংগ্রাম অসম্ভব ছিল। এরপর আমাদের স্বাধীনতা সংগ্রামের এই শৌর্যময় অধ্যায় শেষ হল। আর দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে নেতাজির নির্ভীক অভিযান। কিন্তু মানুষের মনে নেতাজি তখনও জীবিত। ভারতীয়দের এই বিশ্বাস ইংরেজদের মনে ভয়ের সঞ্চার করে। 1945-এ লালকেল্লার আইএনএ ট্রায়াল থেকে শুরু করে 1946-এর নৌসেনা বিদ্রোহ অবধি নেতাজির ভয় ব্রিটিশদের তাড়া করে গেছে। ইংরেজ শাসনের বিরুদ্ধে নেতাজি এবং তার ফৌজের এই লড়াই 1947 সালে ভারতের স্বাধীনতার মাধ্যমে সাকার হয়ে পূর্ণ। সমগ্র ভারত আজও নেতাজির এই যোগদানের জন্য কৃতজ্ঞ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ